Hello everybody, I'm Debshadi Chatterjee, welcoming you all to my channel Practical English. And today's topic for discussion I'm here to deal with is all about the skill of writing. And the title of the content is as usual, Thinking Before Speaking. এখন একটু ব্যাপার কনফিউজিং লাগতে পারে যে থিঙ্কিং বিফোর স্পিকিং এর মধ্যে রাইটিং এর কি কাজ? রাইটিং থিঙ্কিং অথবা রাইটিং স্পিকিং কোনোভাবে যুক্ত? দেখা যাক, লেটস গেট স্টার্টেড. Thinking is a process and writing is a skill. And a skill reaches its height of excellence only after a long systematic process is initiated, maintained, mended and developed. আমরা একটা সিস্টেম্যাটিক প্রসেসের মধ্যে দিয়ে যদি যাই তাহলে সেটা আমাদেরকে নানাভাবে অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করবে। অনেক জিনিসের সংযোজন করতে হবে, অনেক জিনিসকে সরিয়ে ফেলতে হবে, অনেক জিনিসকে রিপেয়ার করতে হবে, মেইন্ড রিপেয়ার করতে হবে, এবং আলটিমেটলি কীভাবে আরও 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 বেশি ডেভেলপ করা যায় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং এভাবে যদি চলতে থাকে আমরা দেখব একটা প্রসেস, একটা পদ্ধতি কখন একটা স্কিল বা দক্ষতার রূপ নিয়েছে। একই রকমভাবে স্পিকিং, রাইটিং এর সম্পর্কটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, কিন্তু বেশ 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 ইন্টারেস্টিং। কীরকম? আমরা লেখার সময় কিন্তু কথা বলি। এখন বলবেন এটা কিভাবে সম্ভব? আমরা তো লেখার সময় লিখেই যাই। যে কথা বলি সেটা কিন্তু সশব্দে নয়, সেটা নিঃশব্দে। অর্থাৎ আমাদের লেখার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে কথা চলতে থাকে। অনেকে বলেন কথার গুরুত্ব নয়, বরং স্পেলিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। ধরে নিন একটা ছোটোখাটো আমি এক্সাম্পল নিলাম আলোচনার জন্য। I feel at home here. আমি এখানে বাড়ির মতো আরাম, স্বাচ্ছন্দ্য, সিকিউরিটি অনুভব করছি। এখন আমি কি লেখার সময় এভাবে লিখব? I feel, FEELATHOME ফুল স্টপ। আমি কি এভাবে ভাবতে ভাবতে লিখব? না, আমি এটাই ভাববো, I feel at home here, এবং স্পেলিং অটোমেটিক্যালি আমার হয়ে যাবে যদি আমার লেখার সামান্যতম অভিজ্ঞতা থেকে থাকে। কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণের সঙ্গে বানানের ঠিকঠাক যায় না, সেটাকে নিয়ে আমরা একটু পরে ফিরে আসছি। তাই আমরা দেখব যে রাইটিংয়ের সঙ্গে থিঙ্কিং এবং স্পিকিংয়ের সরাসরি যোগ আছে। আজকে আমরা আমাদের এই আলোচনায় কিছু কনভেনশনাল আইডিয়াস, যেগুলো আমাদের মধ্যে মাথায় দিয়ে দেওয়া হয়েছে অথবা আমরা সেগুলো বহন করে চলেছি ছোটবেলা থেকে, যে এতেই হয় ওতে তাই হয়, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আগে। ওকে, সুতরাং রাইটিং যেমন স্পিকিং চলাকালীন আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে স্পিকিং ইজ দ্য অনলি ইফেক্টিভ ওয়ে অফ ডুইং ওয়েল ইন স্পিকিং। যদি স্পিকিংয়ের কাজ ভালো করতে হয় তাহলে কথা বলতে হবে। একই ব্যাপার রাইটিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। The same is the case with writing. If you want to do well in writing, you need to know how to write and how to write it in a better way. এটা জানতে হবে, বুঝতে হবে। কিভাবে জানা হবে, বোঝা হবে, আমি সেটা নিয়ে আলোচনায় আস্তে আস্তে ফেরার চেষ্টা করছি। আপাতত লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। If you want to be good at speaking, you need to listen to the language. That means listen to a speaker speaking to someone other or to you, and that would be really a great help. কিন্তু গ্রামগঞ্জের ছেলে মেয়েদের জন্য এটা একটা বড় সমস্যার কারণ। সেটা নিয়ে আগেই আলোচনা হয়েছে যে ব্যাপারে একটু সমস্যা থাকে। আমরা চেষ্টা করে দেখি সমস্যা থেকে বেরোতে পারি কিনা। এবং রাইটিং এবং রিডিংয়ের কনসেপ্ট এরকম যে ইফ ইউ ওয়ান্ট টু বি গুড অ্যাট রাইটিং, ইউ নিড টু নো হাউ টু রিড। এবং কিভাবে রিড করা উচিত, পড়া উচিত, পড়ার কাজটা করা উচিত, সেটা আমাদের এক্স্যাক্টলি আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 5-এ আমরা অলরেডি দেখে নিয়েছি। আপনারা সেগুলো দেখতে থাকুন, এবং কিছু কিছু পরিবর্তন আনার প্রয়োজন আছে। এগুলো হয়তো অনেকের কাছে সাধারণ লাগবে, কিন্তু তবুও আপনারা থাকুন, দেখুন, হয়তো নতুন কিছু আবিষ্কার করলেও করতে পারেন। বেশ, আমরা রাইটিং
এই স্কিল ডেভেলপ করার জন্য দুইটি কি পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করব। এর মাঝে তিনখানি ডট আমি দিয়েছি, একে এলিপসিস বলা হয়, অর্থাৎ কিছু ইনফরমেশন আমি সরিয়ে রেখেছি, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনায় আসছি। প্রথম কি পয়েন্ট, দ্য ফার্স্ট কি পয়েন্ট টু ডিসকাস ইজ দ্য লজিক্যাল ওয়ে অফ অর্গানাইজিং ইনফরমেশন ক্লিয়ারলি। দুটো কাজ এখানে আছে। প্রথমত, যে আলোচনা আমরা করব এবং যেটা লেখার মাধ্যমে উপস্থাপন করব, তার মধ্যে একটা সিস্টেম্যাটিক অ্যারেঞ্জমেন্ট থাকার দরকার। ওকে। এবং দ্বিতীয়ত, যে তথ্য আমরা তার মধ্যে পরিবেশন করার চেষ্টা করব লেখার মাধ্যমে, তার মধ্যে যেন একটা একটা ক্লারিটি অফ এক্সপ্রেশন, সেটা স্বচ্ছতা, ভাবের মধ্যেকার যে স্বচ্ছতা, সেটা যেন থাকে। এই দুটো জিনিসকে মেনটেন করা, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড কি পয়েন্ট ইজ অল অ্যাবাউট এনহ্যান্স ক্রিয়েটিভিটি ইন রাইটিং। এনহ্যান্স নয়, ইনহ্যান্স, ইনহ্যান্স, ইনহ্যান্স উচ্চারণ করতে থাকবেন। এই ইনহ্যান্স শব্দের বেশ একটা চমৎকার অর্থ আছে, এবং সেটা এরকম, ইট মিনস টু ইনক্রিজ or further improve the good quality, value and status of something. অর্থাৎ কোনো জিনিসের গুণাগুণ যখন বিচার করা হয়, অথবা কোনো জিনিসকে যখন তার মাত্রা আমরা মাপি, অর্থাৎ ভালোর দিকে যখন আমরা চিন্তা করতে থাকি, তখন এই ইনহ্যান্স কথার শব্দের ব্যবহার করা হয়। এই শব্দটা লিখতে লিখতে আরেকটা শব্দেও না দিলেই নয়, যেটা খারাপের দিকে বৃদ্ধিকে বোঝায়। একটা ভালোর দিকে বৃদ্ধি হয়েছে, একটা খারাপের দিকে বৃদ্ধি হচ্ছে, সেরকমই একটা শব্দ, যার স্পেলিংটা এরকম, DETERIORATE, ডিটিরিয়ারেট, ডিটিরিয়ারেট, অর্থাৎ টু বিকাম ওয়ার্স, খারাপের দিকে যাওয়া। এও এক ধরনের ডেভেলপমেন্ট, কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এবং মাঝে পড়ে আছে একটি শব্দ, যেটা নিয়ে উচ্চারণে একটু গন্ডগোল হয়, আমরা একটু ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করি। এই ফোনিম টার্মের এই জায়গায় ব্যবহার করা হচ্ছে KW, একটু ও এর মতো সাউন্ড, কিন্তু ও উচ্চারণ নয়। যদি এটাকে সাউন্ড হিসেবে দেখা হয়, ইংরেজিতে ও রিপ্রেজেন্ট করছে, এবং শব্দ যদি ধরা হয় তাহলে এরকম একটা শব্দ GOT। আমরা গোট বলছি না, ও এর উচ্চারণ ও এর মতো করছি না, আমরা কিভাবে করছি, গট, গট, অ এর উচ্চারণ। এই উচ্চারণটি যদি এখানে পুট করা হয়, তাহলে কি দাঁড়াবে, কোয়ালিটি, 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 নট কোয়ালিটি, কোয়ালিটি এরকম কিছু নয়, কোয়ালিটি, এই হচ্ছে উচ্চারণ। এবার এই কোয়ালিটির আবার একটা অদ্ভুত রকমের অর্থ আছে। দ্য স্ট্যান্ডার্ড অফ সামথিং when it is compared with other things like it, to consider how bad or good something is. অর্থাৎ একই ধরনের বিষয়ের মধ্যে যখন তুলনা করা হবে, তখন এই কোয়ালিটি এই শব্দের ব্যবহার করা হবে। অর্থাৎ কোয়ালিটির যখন প্রসঙ্গ আসছে, তখন অন্যান্য একই ধরনের প্রোডাক্ট, বিষয়বস্তু, এগুলোর গুণমান বিচার করা হবে, এবং একটাকে গুড বলা হবে বা একটাকে ব্যাড বলা হবে। বেশ সুন্দর। মানে আমরা যদি প্রতিদিন দুটো তিনটে করে শব্দ ধারণ করতে পারি, তার অর্থ করতে পারি, দুটো একটা করে সেন্টেন্স লিখতে পারি, যথেষ্ট, যথেষ্ট। কিন্তু আমরা ভাবলে আশ্চর্য হব যে দিনের পর দিন, বেলার পর বেলা কেটে যায়, কিন্তু সেভাবে আমরা শব্দকে গ্রহণ করতে পারি না, হয়তো বিভিন্ন কারণে হয়ে ওঠে না। তাই একটু সময় নিয়ে দেখতে থাকুন এবং ভাবতে থাকুন এগুলোকে নিয়ে। বেশ, এরপরে আমরা মিড পজিশনে চলে আসছি বোর্ডের, এবং এখানে এই যে আমি বলেছিলাম আগে যে আমি কিভাবে অর্গানাইজ করব ইনফরমেশন ক্লিয়ারলি, সমস্ত তথ্য আমার কাছে হয়তো থাকবে না, যেটুকু অভিজ্ঞতা আমার আছে পড়াশোনা করে, সেখান থেকে আমি কিছুটা ইমপ্রুভ করার চেষ্টা করব। এবার একটু খুব ভালো করে নজর দিন, খুব ইন্টারেস্টিং ব্যাপার। কোনো একজন শিক্ষক বা গার্ডিয়ান বা প্রাইভেট টিউটর, তিনি একজন স্টুডেন্টকে বা স্টুডেন্টসদের ইনস্ট্রাকশনস দিচ্ছেন, রাইট শর্ট সেন্টেন্সেস। আমি এটা লিখেছি এই কারণেই, কারণ আমার বারবার একটা কথা মনে হয়েছে যে আমরা টেক্সট বই যখন পড়ছি,
মূলত ব্রিটিশ রাইটার্সদের লেখা, মূলত ইন্ডিয়ান রাইটার্সদের লেখা যদি আমরা পড়ি তাহলে দেখব একটু হালকা মানের লেখা, এবং আমাদের ক্ষেত্রে পড়তে অনেক সুবিধা হচ্ছে, মনে রাখতে সুবিধে হচ্ছে, শর্ট সেন্টেন্স স্ট্রাকচার। কিন্তু আমরা সেটা তো পড়ার সুযোগ পাই না, এবং ফরেন রাইটার্সদের আমরা যখন পড়া মানে তাদের লেখা যখন পড়ি তখন বেশ বড় বড় বেশ কয়েকটি লাইন জুড়ে একটা হয়তো সেন্টেন্স, এবং আমাদের মানে প্রক্রিয়া করতে একটু ঘাম ঝরাতে হয়। আমি বিশেষ কিছু বই দেখেছি, একই বিষয়ের উপর হয়তো দুটো বই, আমি কি তিনটে বই কি চারটে বই পড়ছি, দুটো তিনটে নিতে পারলাম, আর দুটো তিনটেকে নিতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, এরকম এটা খুব স্বাভাবিক ব্যাপার। কেন রাইটার্সরা অনেক ধরনের পড়াশোনা করে তার নির্যাসটা একটা বইয়ের মধ্যে রাখেন, এবং সেটা লিখতে গিয়ে করতে গিয়েও নানান রকমভাবে তারা কাটাছেঁড়া করেন, কারেকশন করেন। ন্যাচুরালি যে প্রোডাক্ট তৈরি হয় সেটা খুব সাধারণের জন্য নয়, তাই আমার সাধারণ যারা হবে তাদেরকে ঘাম ঝরাতে হবে, পরিশ্রম করতে হবে, পারসিভিয়ারেন্স দেখাতে হবে, এবং নিশ্চয়ই হবে। We have knowledge, we have experience, we know well how to deal with things, we know ourselves better than anyone else, living or dead. তাহলে এত দুশ্চিন্তা করার কি আছে? আমরা একটু একটু করে দেখতে থাকি। রাইট শর্ট সেন্টেন্সেস, এবং কোন একটি টপিক দিয়ে দেওয়া হলো এবং ছেলেমেয়েরা ছোট ছোট বাক্যে লিখতে আরম্ভ করলো। এখান থেকে আমরা অ্যারো সাইন দেওয়া আছে আপওয়ার্ড, তো এখানে আমরা দেখছি পরের সেন্টেন্স, ইউ শুড ট্রাই টু রাইট শর্ট সেন্টেন্সেস। তার উপরে দেওয়া আছে একটা স্ট্রাকচার যেটা চলছে ইউ শুড ট্রাই রাইটিং শর্ট সেন্টেন্সেস। এখন এই স্ট্রাকচারটিকে হয়তো আমরা মেনটেন করতে পারি, ইউ শুড ট্রাই টু রাইট শর্ট সেন্টেন্সেস, এটা আমরা কম বেশি করে ফেলতে পারি, কিন্তু এই যে উপরে স্ট্রাকচারটি লেখা আছে ইউ শুড ট্রাই রাইটিং শর্ট সেন্টেন্সেস, এই জায়গাটা কিন্তু হঠাৎ করে একজন নতুনের ক্ষেত্রে করে ফেলাটা সহজ নয়, এবং তার এইখানে গুরুত্ব হচ্ছে পড়ার। আমি অনেক কিছু পড়লে তবে তার মধ্যে ছোটোখাটো কিছু জিনিস পাবো যেটা আমার কাছে নতুন বলে মনে হবে প্রত্যেকবারে, এবং আমি তার প্রপার অ্যাপ্লিকেশন করতে পারবো। এই বড় অদ্ভুত জিনিস। আচ্ছা, চলে আসা যাক। এই দুটো স্ট্রাকচারের মূল কথা হচ্ছে there is a reef of distinction between try doing something and try to do something. একটা ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ এর ব্যবহার আছে, আর একটা ট্রাই তারপরে দেখা যাচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি। এই যে ফর্ম তৈরি করা হলো, এর অর্থটা কি প্রকাশ করছে সেটা আরও ইন্টারেস্টিং, দেখতে থাকুন। ইউ শুড ট্রাই টু রাইট শর্ট সেন্টেন্সেস, যেটা আমি বললাম যে সাধারণভাবে তৈরি করা যেতে পারে, তার মানে এটা দাঁড়াচ্ছে ইউ শুড মেক অ্যান এফার্ট টু রাইট শর্ট সেন্টেন্সেস। তোমাদের উচিত প্রচেষ্টা করা ছোট ছোট সেন্টেন্স বা বাক্য লেখার। আরেক জায়গায় লেখা আছে ইউ শুড ট্রাই রাইটিং শর্ট সেন্টেন্সেস, ট্রাই রাইটিং শর্ট সেন্টেন্সেস, অ্যান্ড হোয়াট ইট মেক্স আস টু থিঙ্ক অ্যাবাউট, সেটা বেশ ইন্টারেস্টিং। You should see if writing short sentences will help you or will help you, সেটা কোনোভাবে তোমাকে সাহায্য করছে কিনা। You should see if writing short sentences will help you, যে আমি শর্ট সেন্টেন্স লিখতে লিখতে আমার নজর থাকবে ব্যাপারে যেটা করে আদৌ আমার কোনো লাভ হচ্ছে কিনা। ভীষণ সুন্দর ব্যাপার। অর্থাৎ এটা করতে করতে আমাকে ইন্ট্রোস্পেক্টিভ হতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল আপগ্রেডেড ভার্সন এ তৈরি করতে হবে। লিখতে লিখতে আমি ভাববো, চিন্তা করবো যে সত্যি এটা করে আমার কোনো লাভ হচ্ছে কিনা, আদারওয়াইজ অন্য কোনো মেডিসিন প্রেসক্রাইব করতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো ট্রাই রাইটিং শর্ট সেন্টেন্সেস, ইউ শুড ট্রাই টু রাইট শর্ট সেন্টেন্সেস, রাইট শর্ট সেন্টেন্সেস। এখান দিয়ে আমরা শুরু করব লেখার। একবারে যারা লেখালেখি শুরু করছেন তাদের জন্য একবারে শর্ট সেন্টেন্স লেখালেখি তৈরি করা হবে। আচ্ছা, এই গেল ব্যাপার। এবার একটা কনভেনশনাল আইডিয়া, সেদিকে আমরা চলে আসি। আমি ভিডিওর শুরুতেই প্রায় বলেছিলাম যে আমরা এখানে কিছু কনভেনশনাল আইডিয়াসকে ভাঙতে চলেছি। তার মধ্যে মানে বইয়ের মধ্যেও এমন উল্লেখ করা আছে যে এই প্রথম তিনটি
First three items are not given too much emphasis at the time of writing. লেখার সময় এই তিনটি বিষয়ের উপর খুব একটা গুরুত্ব আরোপ করা হয় না। কি কি? প্রনাউন্সিয়েশন, স্ট্রেস, ইন্টোনেশন প্যাটার্নস। প্রনাউন্সিয়েশন উচ্চারণের ব্যাপার। তাহলে আমরা যদি কথা বলি লেখার সময়, তাহলে তো উচ্চারণ সেখানেই হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাহলে উচ্চারণ হচ্ছে না, এটা কে বলছে? স্ট্রেস, আমি যদি উচ্চারণ করি, স্ট্রেস, আনস্ট্রেসড, এগুলো আমরা করতেই থাকবো। ইন্টোনেশন প্যাটার্নস, এগুলো নিয়েই বা আমরা চিন্তা করি না, এটা কেন? এবং যদি এগুলো আমরা করতে থাকি, তাহলে এগুলো ভীষণভাবে উপস্থিত আছে রাইটিং স্কিলে এবং প্রভাব ফেলে রাইটিংয়ে। আমি আগেই বললাম যে আমরা বানান করে 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 এই যে স্পেলিংটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে লেখার সময়, স্পেলিংয়ের উপরে। তার মানে কি এই যে আমরা স্পেলিং করতে করতে এগিয়ে চলি, না আমরা শব্দ উচ্চারণ করতে করতে এগিয়ে চলি? ঠিক, শব্দ উচ্চারণ করতে করতে এগিয়ে চলি, স্পেলিং করতে করতে নয়। কিন্তু স্পেলিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বলার সময় বানান এর প্রয়োজন হচ্ছে না, উচ্চারণটা করে বেরিয়ে যাচ্ছি। লেখার সময় বানানটাকে ঠিক রাখতে হবে, উচ্চারণের প্রয়োজন নেই, যদিও উচ্চারণ আমি মনে মনে করছি। তাই যে জিনিস দেখা যাচ্ছে না অ্যাপারেন্টলি, আমাকে তার উপরও গুরুত্ব দিতে হবে। যে জিনিসকে দেখা যাবে রাইটিংয়ের সময়, সেই বিষয়ের উপরও আমাকে গুরুত্ব দিতে হবে। প্রথমেই আসছে স্পেলিং, বানান করা দরকার। ডেভেলপমেন্ট অফ আইডিয়াস, অর্থাৎ ভাবের যে বৃদ্ধি ঘটছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা যেন পরপর 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 ঠিকঠাকভাবে প্রকাশিত হয়। এক্সপ্রেশনস, এও তাই, চিন্তার ধরনের সঙ্গে ভাবের একটা সম্পর্ক আছে, সেগুলো যেন ঠিকঠাকভাবে আপগ্রেডেড হয়, তার জন্য প্রপার একটা স্কেল অফ ডেভেলপমেন্ট যেন দেখা যায়। এরপর আসছে ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, এগুলো তো গ্রামারের ব্যাপার, এগুলো রাখতে হয়। এবং সবার শেষে আসছে, আমার মনে হয় যে এই শর্ট সেন্টেন্স লেখার ক্ষেত্রে এই প্রেপোজিশনের ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মানে লং সেন্টেন্সের থেকে শর্ট সেন্টেন্সে প্রেপোজিশনের ব্যবহার বেশি হয়, আমি কথা বলছি না। বলতে চাইছি এটা, যে শর্ট সেন্টেন্সে প্রেপোজিশনগুলো বড্ড চোখে পড়ে। সুতরাং এই বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রেপোজিশনস, যেমন একটা সেন্টেন্স আমি আগেই বললাম, আমরা কিছু কিছু প্রেপোজিশনসের ব্যবহার খুব ভালো করে জানি। যেমন নাইট যদি লিখতে হয়, তার আগে আমি অ্যাট বসিয়ে দিলাম, অ্যাট নাইট, ওকে। কিন্তু হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, এটা হয়তো ঠিকঠাকভাবে অনেকের জানা নেই, বা অনেকের জানা আছে এরকম ব্যাপার। আই ফিল অ্যাট হোম হিয়ার, অ্যাট লিবার্টি। ক্যান ইউ রিড দ্য বাইক নাম্বার প্লেট অ্যাট at 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 uh, mm, at 40 meters or 50 meters, এরকম একটা দূরত্ব থেকে কি পড়তে পারবে যে নাম্বার প্লেট বাইকের? তো এই যে দূরত্বকে মেজার করা হচ্ছে, পয়েন্ট করা হচ্ছে একটা বিষয়কে, কিন্তু একটা ডিসেন্ট গ্যাপ থাকছে, সেটা 40 বা 50 মিটার্সের। সেখান থেকে কি দেখা যাবে? দেখতে পারো, দেখতে পারেন, ইত্যাদি ইত্যাদি এক্সপ্রেশন ব্যবহার করা হচ্ছে। তো অ্যাট 40 or 50 মিটার্স। তো কিছু কিছু যে অ্যাট নাইট বলে দিলাম, ওকে, অ্যাট নুন, এটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত, তো বলে দিলাম। কিন্তু এই ধরনেরও ব্যবহার যেগুলো আছে, সেগুলোকে নিয়ে আমাদের সচেতন হওয়া দরকার, এবং প্রিপোজিশনসের উপরে ভিডিওস আসবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে যেখানে যেখানে এই সমস্ত কিছু নিয়ে আলাপ আলোচনা চলছে, কাজকর্ম চলছে এই ইউটিউব প্ল্যাটফর্মের উপরে, তাদেরকেও লক্ষ্য করুন, খেয়াল করুন, এবং সেখান থেকেও জানার বোঝার চেষ্টা চালিয়ে যান। আপাতত এইটুকু বিষয়ই। তবে একটা বিষয়ের উল্লেখ এক্ষেত্রে না করলেই নয়, যে বাংলা ভাষার সঙ্গে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষার সম্পর্ক একটা থাকে। অর্থাৎ নলেজ অফ ওয়ান ল্যাঙ্গুয়েজ মেক্স ইউ থিঙ্ক অ্যাবাউট ইন আ ডিপার ফ্যাশন অ্যাবাউট সাম আদার ল্যাঙ্গুয়েজ, বা হেল্প ইউ টু গেট দ্য সেন্স অফ আনাদার ল্যাঙ্গুয়েজ। এটা অন্য কোনো একটা ভাষার এসেন্সকে গ্রহণ করতে সাহায্য করে, এ নিয়ে দ্বিমত থাকার কথা নয়। কিন্তু
কিছু কিছু আবার বিষয়ও আছে যেটা বাংলায় যখন আমরা কথা বলি, যেটা আমার ক্ষেত্রে মাদার টাং, বা অন্যান্য স্টেটের ক্ষেত্রে তাদের যে মাদার টাং আছে, আমি এখানে বললাম হয়তো বাংলায় যে ফ্যানের সুইচটা একটু অফ করে দিত, এসে কেউ অফ করে দিয়ে চলে গেল। এই যে একটু অফ করার কনসেপ্ট তো ইংরেজিতে নেই। তো সেখানে আমি কি বলছি, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অফ দ্য ফ্যান, কিন্তু একটুর কনসেপ্ট ওখানে নেই। কিন্তু বাংলায় যখন লিখি তখন গ্রামার নিয়ে আমরা ভাবি না, বাংলায় যখন কথা বলি তখন গ্রামার নিয়ে ভাবি না। আমাদের সমস্ত এই গ্রামার নিয়ে দুশ্চিন্তা এসে ভর করে যখন আমরা ইংরেজিতে বলি, বলার কথা ভাবি, লিখি বা লেখার কথা ভাবি। এখন এই ক্ষেত্রে গ্রামারের একটা গুরুত্ব তো সার্টেনলি আছে, কারণ আমরা গ্রামার বাদ দিয়ে চলতে পারবো না। অনেকেই আছেন যারা বলেন এত গ্রামারের গুরুত্ব দেওয়ার দরকার নেই, এত এতে গুরুত্ব দেওয়ার দরকার নেই, তাতে গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু আলটিমেটলি গ্রামার ছাড়া কি ল্যাঙ্গুয়েজ হয়? হয় না। সুতরাং আমরা আমাদের এই যে আলাপ আলোচনা চলছে, এগুলোকে নিয়ে আমরা নতুন নতুন দৃষ্টিভঙ্গি খোঁজার চেষ্টা করব প্রাথমিকভাবে। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজকর্ম কবে শুরু হবে। কাজকর্ম কিন্তু অলরেডি চলছে। আমরা একই বোর্ডের মধ্যে কোন কোন বিষয়কে রাখা হয়েছে, কোন কোনভাবে তার ডেভেলপমেন্ট হবে, এই বিষয়গুলিকে যদি আমরা এই এলিপসিসের জায়গায় পুট করি, তাহলে একটা কমপ্লিট ফরম্যাট তৈরি হবে, যেটাকে আমরা ফলো করে কিছু অংশে রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো। এবং কিভাবে ডেভেলপমেন্ট করতে পারবো তার কিছুটা আভাস এখানে দেয়া রইল। এবং বেশ কিছু বিষয় যার মধ্যে কনভেনশনাল আইডিয়াস কিছু আছে, যেগুলো আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, যেগুলোর কোনো প্রয়োজন নেই। এখন সমস্যাটা এই জায়গায় হতে পারে যে ইংরেজিতে উচ্চারণ বেশ কিছু অন্যরকম হতে পারে। যেমন এই ফ্র, আমরা বলতে বা শুনতে অভ্যস্ত এপ্রিল, এপ্রিল, এপ্রিল নয়, এই ফ্র, এই ফ্র, এই ফ্র। আমি কিছু অংশে পারছি, আপনারাও চেষ্টা করুন, আপনারাও পারবেন। এই ফ্র, এখন এই ফ্র আমি আওয়াজ করছি, সাউন্ড রিডিউস করছি, বানান দেখছি, স্পেলিং APRIL। তো আমি এপ্রিল উচ্চারণ করে APRIL লিখছিলাম, এখন এপ্রিল উচ্চারণ করে APRIL লিখব, কোনো সমস্যা নেই। শুধু ধৈর্য ধরতে হবে, কিছুটা সময় দিতে হবে, অধ্যবসায়ের প্রয়োজন। তাহলে একটু 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 করে আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় নিশ্চয়ই গিয়ে পৌঁছাবো। এবং আমি ভীষণ আশাবাদী যে আপনারা দেখতে থাকুন এবং চিন্তা করতে থাকুন, নতুন নতুন কিছু বিষয় ভিডিওস থেকে নিশ্চয়ই পাবেন। এবং সম্ভব হলে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং বিষয়গুলিকে একটু দেখবেন। আর একটা কথা, যে রাইটিং স্কিল নিয়ে আমরা আবার একটা ভিডিওয় ফিরে আসব, কারণ আপাতত এর মধ্যে সমস্ত কিছু ইনক্লুড করা সম্ভব হয়নি। সুতরাং আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর thank you very much for watching, and please do not forget to subscribe to my channel if you find my videos worthy of your time, need and patience. Thank you very much.